স্বপনদা আমার আগে বক্তব্য রেখেছেন। তিনি একজন শুধুমাত্র মন্ত্রী নন পশ্চিমবঙ্গ সরকারের, তার যদি কর্মজীবন আমরা দেখি বিভিন্ন অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দ্বারা বর্তমানে আমরা এমন একজন অর্থমন্ত্রী পেয়েছি, একজন ফিনান্স মিনিস্টার পেয়েছি, যিনি পশ্চিমবঙ্গকে আগামী দিনে যে পথ সেই পথের দিকে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত একজন, সেরকম একজন ব্যক্তিকে আমরা আজকে অর্থমন্ত্রী পেয়েছি এবং উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। সেই জন্য ওনাকেও আমার তরফ থেকে অনেক অনেক আমি অভিনন্দন জানাই। যখন আমরা ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ইতিহাস যদি আমরা কোনোদিন লিখতে যাই, তার প্রথম যে চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টারটা অবশ্যই পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হবে বা বাংলা দিয়ে শুরু হবে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা বাংলা যাই বলি না কেন, বিফোর ইন্ডিপেন্ডেন্স এটা সমগ্র বাংলা ছিল। তাতে ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ট্রেড, ফিনান্স, এডুকেশন, ইন্টেলেকচুয়াল থটস, এই সমস্ত দিকে বাংলা অগ্রণী ছিল। এমনকি আমরা নোবেল লরিয়েট দিয়েছি। আজও ভারতবর্ষের সব থেকে বেশি নোবেল লরিয়েট এই কলকাতা শহর থেকে কোনো না কোনোভাবে যুক্ত। আমরা পায়োনিয়ারিং সায়েন্টিস্ট দিয়েছি, যারা হয়তো নোবেল পাননি কিন্তু কাজ এমন করেছেন, নোবেল পাওয়ার মতো কাজ করেছেন অনেকে। আমরা ফ্রিডম ফাইটার্স দিয়েছি, সোশ্যাল রিফর্মার্স দিয়েছি। শুধু তাই নয়, আমরা যদি 1960-61 সালের ডেটা দেখি, সেই সময় ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের জিডিপিতে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা কতটা এগিয়েছিলাম। আমরা ভারতবর্ষের জিডিপিতে আমাদের অংশগ্রহণ ছিল 10.5% এবং পার ক্যাপিটা ইনকাম ছিল আমাদের 127.5%, যেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেশি, অফ 127.5% অফ দ্য ন্যাশনাল অ্যাভারেজ। এবং বাংলা একটা এমন সময় ছিল সেই সময় যে বাংলা গোটা ভারতবর্ষের জিডিপিতে শুধু অংশগ্রহণ করতো না বা অর্থনীতিতে অংশগ্রহণ করতো না, ভারতবর্ষের জিডিপির ড্রাইভিং ফোর্স ছিল বাংলা। আমার মনে আছে আমি যখন রাজ্য সভাপতি হয়ে, বিজেপি রাজ্য সভাপতি হয়ে প্রথম দায়িত্বভার গ্রহণ করি, তো আমি স্বাভাবিকভাবে লোকের সম্পর্কে জানার আমার একটা সবসময় ইচ্ছে থাকে। তো আমার যিনি ট্রেজারার ছিলেন কমিটিতে, এখনও তিনি ট্রেজারার আছেন, আমাদের আশিস বাপট, কেদার আশিস বাপট পুরো নাম। তো সে তো মহারাষ্ট্রিয়ান, মারাঠি। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আরে আপনারা এখানে কি করে এলেন, মহারাষ্ট্রের লোক এখানে কি করে এলেন? তো উনি বললেন যে আমার বাবা চলে এসেছিল। বলে হোয়াই, কেন উনি ওই সময় এসেছিলেন? উনি বললেন যে আমি আমার বাবা সিএ পাস করার পর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পর মহারাষ্ট্র ছেড়ে কলকাতায় চলে এসেছিল। আমার একটু আশ্চর্য লাগছিল যে মহারাষ্ট্র ছেড়ে কলকাতায় চলে এলেন, কি ব্যাপার, মহারাষ্ট্রে এত ইন্ডাস্ট্রি, এত কিছু। উনি বলছেন যে আমার বাবা যখন এসেছিলেন তখন মহারাষ্ট্রের থেকে একজন চার্টার্ড অ্যাকাউন্টের কাজ কলকাতাতে বেশি ছিল, সেই জন্য আমরা কলকাতায় চলে এসেছিলাম এবং কলকাতায় আমরা থেকে গেছি। তো আমাদের ডেটাও সেটাকে সাপোর্ট করছে যে একসময় ভারতবর্ষের ড্রাইভিং ফোর্স, ইকোনমিক ড্রাইভিং ফোর্স আমরা ছিলাম, পশ্চিমবঙ্গ ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে ভারতবর্ষে যে বিকশিত ভারতের যে লক্ষ্য উনি দেখেছেন, সেই বিকশিত ভারতের লক্ষ্য পূর্ণ করতে গিয়ে বলেন উনি, পূর্বী भारत के विकास के बिना भारत का समग्र विकास संभव नहीं है। এবং এখনো পর্যন্ত যে জায়গাগুলো এখনো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের আওতায় পড়েনি, আমরা যদি ভারতবর্ষকে দেখি, দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি ইজ মাচ মোর ডেভেলপড ইকোনমিক্যালি ইন কম্প্যারিজন টু দ্য ইস্টার্ন পার্ট। তো আমাদের এই ইস্টার্ন পার্টে স্বপনদা বলছিলেন উড়িষ্যা শুরু করে দিয়েছে, উড়িষ্যা অনেকটা এগিয়েই গেছে আমি বলবো। আসাম, যে আসামে একসময় আমরা দেখতাম যে দিনের পর দিন ইনসার্জেন্সির জন্য বিভিন্ন প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত। মাননীয় গৃহমন্ত্রী একদিন আমাদের সাথে আলাপচারিতায় বলছিলেন, মাননীয় অমিত শাহজি, যে উনি যখন সর্বভারতীয় সভাপতি হলেন ভারতীয় জনতা পার্টির, ওনাকে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আপনি নর্থ ইস্টকে যদি বুঝতে চান তো নর্থ ইস্টে সব জায়গায় আপনি ফিজিক্যালি যান। গোটা ভারতবর্ষ সম্পর্কেই বলেছিলেন। তো মাননীয় গৃহমন্ত্রী গল্প করছেন, উনি যখন প্রথম ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি হিসেবে নর্থ ইস্টে যেতেন, ওনার জেনারেলি হ্যাবিট হচ্ছে সামনের সিটে বসেন। আমিও তাই বসি, আমাদের অনেকেই সেটা বসে না, আমাদের মুখ্যমন্ত্রীও সামনের সিটে বসা পছন্দ করেন।
তো ওনাকে সামনের সিটে বসতে দেওয়া হতো না গাড়ির, মাঝখানে বসতেন, দুদিকে দুজন সিআরপিএফ বা ওনার যে সুরক্ষা কর্মী তারা, সামনের সিটে একজন সুরক্ষা কর্মী, মানে যাতে কোনোভাবে ডাইরেক্ট ওনার উপর কোনো ধরনের আঘাত না আসতে পারে, এইভাবে ওনাকে নিয়ে যাওয়া হতো। ওনার নেতৃত্বে বিভিন্ন যে ইনসার্জেন্সি গ্রুপ আছে সেই ইনসার্জেন্সি গ্রুপের সাথে এমওইউ এর মাধ্যমে এখন নর্থ ইস্ট এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আজকে টাটার মতো একটি কোম্পানি সেই এআই সেন্টার করার ব্যাপারে যখন তাদের ডেস্টিনেশনকে খুঁজছে, তখন তারা আসামকে বেছে নিচ্ছে। এবং অ্যাডভান্টেজ আসামে হয়তো আপনাদের অনেকেই হয়তো পার্টিসিপেটও করেছিলেন আপনারা ব্যক্তিগতভাবে। হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট সেখান থেকে তারা ড্র করতে পেরেছে। This is the kind of transformation we are having under the leadership of Honorable Prime Minister. And I have full faith on our Honorable Prime Minister. He is leading, along with our Chief Minister, Subhendu Adhikari ji, that in near future, Bengal will catch all these states. It may be Odisha, it may be Assam, and Bengal can defeat all the states and it will become the number one state in respect of development in this country. We have that potentiality. So, আমি যেটা বলছিলাম যে আমরা কোথায় ছিলাম, 10.5% আমাদের জিডিপিতে ইট ওয়াজ আওয়ার কন্ট্রিবিউশন। যখন আমরা এসে পৌঁছলাম, আমরা দেখি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল তাদের যে ডেটা, সেই ডেটা অনুসারে আমরা এসে পৌঁছেছি এখন 10.5 থেকে 5.6%, অর্থাৎ অর্ধেকের কাছাকাছি পৌঁছে গেছে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন। আমরা এখন যদি পার ক্যাপিটা ইনকামে যাই, পার ক্যাপিটা ইনকাম ফেল অ্যাপ্রক্সিমেটলি 83.7% অফ দ্য ন্যাশনাল অ্যাভারেজ, হুইচ ওয়াজ 127.5 in 1961 অনলি। তা আমি সেই জন্য কথাটা বলি, why I am talking about 1961. 1961-এর পর থেকে বাংলার রাজনীতিতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং রাজনীতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনারা আমার থেকে ভালো জানেন, যে কোনো জায়গার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে। যবে থেকে বাংলায় এই ধরনের মানসিকতা, এই ধরনের রাজনৈতিক মতাদর্শ ঢুকেছে, হুইচ ইজ অ্যালিয়েন টু দিস সোসাইটি, অ্যালিয়েন টু দিস কান্ট্রি, ততদিন থেকে বাংলা জাতীয়তাবাদ থেকে, ন্যাশনালিটি থেকে অনেকটা কিছুটা বিচ্ছিন্ন হয়েছে। এবং আমি বলি যে যবে থেকে বাংলায় একসময় এই বাংলা জাতীয়তাবাদের ক্রেডেল ছিল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানকার যুবকরা 18 বছর বয়সের কম বয়সে বন্দে মাতরম বলে মায়ের জন্য বলিদান দিয়েছিল, দেশমাতৃকার জন্য। আমরা পরে কি শিখলাম, সেখান থেকে চলে গেলাম যে জাতীয়তাবাদের এই যে ধারণা, এই জাতীয়তাবাদ থেকে বাংলা দূরীভূত হলো। আর যবে থেকে বাংলা এই জাতীয়তাবাদ থেকে দূরীভূত হয়েছে, দূর হয়েছে, তবে থেকে বাংলাও লক্ষ্মী ছাড়া হয়েছে। বাংলায় লক্ষ্মী নেই, বাংলার লক্ষ্মীও ছেড়ে চলে গেছে। 1977 অনওয়ার্ড সেটা শুরু হয়েছে। সেই যাত্রা আমরা এতদিন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রীকে, তারা যে বাজেট পেশ করেছে, সেই বাজেট ও মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যমিতা, এই দুটো কারণে এই মুহূর্তে কিন্তু বাংলা গোটা ভারতবর্ষের শিল্পপতিদের জন্য কিন্তু একটি অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হতে চলেছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা যে ভারতবর্ষের যে বিভিন্ন জায়গা থেকে তারা এই জায়গায় পশ্চিমবঙ্গে ইনভেস্ট করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সরকারের মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। আমাদের সরকার, মাননীয় রেলমন্ত্রী গত রেল বাজেটে প্রায় 1 লাখ কোটি টাকার রেল বাজেট ঘোষণা করেছেন। তার মধ্যে রেকর্ড পরিমাণ অ্যামাউন্ট 14,205 কোটি টাকা রেলওয়ের জন্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য অ্যালোকেশন করা হয়েছে। 102খানা রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনের মাধ্যমে তাদেরকে উন্নতি সাধন করা হচ্ছে এবং নেক্সট জেনারেশন ট্রেনস মেট্রোকে, 60খানা মেট্রোকে নতুন নেক্সট জেনারেশন ট্রেনস দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় রেলমন্ত্রী করেছেন। ঠিক সেরকম আমাদের স্টেট গভর্নমেন্ট বাজেটে যে অ্যানাউন্স করেছে যে শিক্ষাকে যদি ঠিক করতে হয়, আমাদের শিক্ষায় কি হয়েছে যে লাস্ট কয়েক বছরে, যেটা মাননীয় অর্থমন্ত্রীও বললেন, শিক্ষার অধঃপতন হয়েছে। শিক্ষক রিক্রুটমেন্টে যে স্ক্যাম হয়েছে, সেই স্ক্যাম
এমনি যা ক্ষতি করেছে, রাজনৈতিক লাভ ক্ষতির দিকে আমি যাচ্ছি না, কিন্তু সব থেকে বড় যে ক্ষতিটা করেছে তা হচ্ছে বাংলার যুব সমাজের সরকারি ব্যবস্থার প্রতি, সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি কনফিডেন্সটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। যে শিক্ষাক্ষেত্রে যে বা যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে বিনা পয়সা দিয়ে, অর্থাৎ ঘুষ না দিয়ে, উইদাউট এনি ব্রাইব যে রিক্রুটমেন্ট হতে পারে, এই কনফিডেন্সটাই এখন বাংলার যুব সমাজের কাছে নেই, যুব সমাজের কাছে ভেঙে গেছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে ঘোষণা করেছেন যে 50,000 টিচিং এবং নন টিচিং পোস্ট তা আগামী দিনে রিক্রুটেড হবে, যার মধ্যে 33% ওমেন রিজার্ভেশন সেখানে ফলো করা হবে। এবং শুধু তাই নয়, আমরা এই সরকার আসার পর যে পিএমসি স্কিম, এবং দেখুন কি ধরনের রাজনৈতিক মানসিকতা, যে একটা স্কুল কিছু টাকা পাবে, যেখানে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড হবে, আমাদের ভালো ল্যাব তৈরি হবে, ছেলেমেয়েরা নতুন জিনিস সম্পর্কে জানবে, সেটাই পিএমসি স্কুল। এবং সেই পিএমসি স্কুলে শুধু পিএম এই দুটো আছে, অ্যালফাবেট আছে বলে আগের সরকার সাইনই করলো না তাকে, না পিএম এর নাম কেন থাকবে? পিএম তো কোনো ব্যক্তি নয়। আজকে নরেন্দ্র মোদী পিএম আছেন, আগামী দিনে অন্য কেউ পিএম হবে, এর আগে অন্য কেউ পিএম ছিলেন। তো স্বাভাবিকভাবে শুধুমাত্র এই কারণে, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটেছে। আমি শুনছিলাম একটি গ্রুপের কথা, এখানে তারা প্রায় 400 কোটি টাকা ইনভেস্ট করে একটা ল্যান্ড কিনেছিল, সেখানে তারা তাদের বিল্ডিং শুরু করবে। বিল্ডিং শুরু করার সময় প্রায় 400 কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছে, তারপরে তাদের প্ল্যান সেখান থেকে বাতিল হয়ে গেছে শুধুমাত্র এই কারণে, কারণ বিল্ডিংটা যদি বড় হয়ে যায় সেখান থেকে নাকি নবান্ন কাছে, সেখান থেকে মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য বিল্ডিং প্রজেক্ট তাদের নষ্ট হয়ে গেছে। 400 কোটি টাকা ইনভেস্ট করার পর তাদেরকে ফিরে যেতে হয়েছে। আপনারা আমার থেকে ভালো জানেন, আমি নাম বলছি না সেই গ্রুপের। এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। পশ্চিমবঙ্গে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জনতার আক্রোশ কোন জায়গায় পৌঁছে গেছে, যে নেতাদের উপর এই ধরনের, আমরা সাপোর্ট করি না, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, কিন্তু এই ধরনের জায়গায় চলে গেছে যে কোনো একটা কাজ করতে গেলে পরে পয়সা না দিলে কোনো কিছু হতো না। আমরা আশ্বস্ত করছি, মাননীয় অর্থমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এই যে 50,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সহ 1 লাখ যে রিক্রুটমেন্ট হবে, তাতে 1 টাকাও কোনো বিজেপির নেতাকে কাউকে দিতে হবে না। পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এবং দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট করে আমরা আবার কনফিডেন্সটাকে ফিরিয়ে আনতে যাই, যেখানে এলে পরে এই ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। ঠিক আমাদের অন্যান্য নেতৃত্বও বলেছেন, আপনারা ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্টের রাস্তায় কোনো জায়গায় কোনো যদি বাধা আসে, সেই বাধাকে দূর করার দায়িত্ব আমাদের। আমরা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের সাথে তালে তাল মিলিয়ে আমাদের এখানে ট্রাইবাল ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে বাজেটে, 2টো কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হবে। এছাড়া ওমেন ইউনিভার্সিটি থেকে শুরু করে সংস্কৃত কলেজকে বিশেষ করে ফান্ড দেয়া, বন্দে মাতরম কালচার সেন্টার, এবং তার সাথে সাথে 50,000 টাকা করে আনম্যারিড ফিমেল অ্যাসপিরেন্টসদের 50,000 টাকা করে, যারা স্টাডিকে কন্টিনিউ করবে তাদের ফেলোশিপ দেওয়ার কথাও চিন্তাভাবনা করা হয়েছে। এতদিন পশ্চিমবঙ্গ সরকার যারা ছিলেন, তারা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে এখানে ঢুকতে পর্যন্ত দেননি। এনইপি দেখলেই ভূত দেখার মতো তারা উল্টো দিকে দৌড়তেন। এবার এনইপি কি বলছে, কি ভয় পাওয়ার কি আছে এতে? এনইপি বলছে আমরা এডুকেশন সিস্টেমটাকে ফ্লেক্সিবল করতে চাই। কেউ গ্র্যাজুয়েশনে ভর্তি হলো, 1 বছর কমপ্লিট করার পর সে পাচ্ছে না, তার কোনো সম্ভব হচ্ছে না, জব নিয়ে সে চলে যেতে চায়, সে একটা কোর্সের সার্টিফিকেট পাবে। তার মনে হলো 5 বছর পর আবার সে ফিরে আসতে চায়, সে আসতে পারে। দিস ইজ এনইপি। এনইপি মানে কি? এনইপি অ্যাডভোকেট করছে ক্লাস 8 থেকে আপনি স্কিল দিন, বাচ্চাকে স্কিল শেখান। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এতদিন ছিল বিস্তৃতি, যে আমরা কলেজ, গ্রামে গঞ্জে কলেজ খুলেছি। এখন এমন পরিস্থিতি, আমি নিজের এলাকার কথা বলছি, আমার নিজের শহর যা অত্যন্ত এডুকেটেড শহর হিসেবে পরিচিত, হয়তো আপনারা অনেকে জানেন না যে একসময় আদমশুমারি অর্থাৎ সেন্সাস হয়েছিল, ভারতবর্ষের 2টো শহর 100% এডুকেটেড, একটা বালুরঘাট আর একটা কেরলের একটা শহর। আমাদের মিউনিসিপ্যালিটিতে 100% এডুকেটেড সেই সময় এসেছিল। তো সেখানে যে গার্লস কলেজটা আছে, তাতে এখন বছরে মাত্র 300 জন স্টুডেন্ট ভর্তি হয়, কখনো 200, কখনো 300। কারণ এখন আমরা যে এতদিন যে আমরা এডুকেশন সিস্টেমে চলে এসেছি, তাতে যে
আমরা কি করেছি, ডিগ্রি নির্ভরতা ছিল, কেউ MA পাস, কেউ BA পাস, কেউ গ্র্যাজুয়েট। কিন্তু এখন যে যুগ চলছে, এখন এডুকেশন সেক্টর যারা আছেন এখানে, যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত, তারা সকলেই জানেন, সম্মানীয় উপাচার্যদেরকেও আমি দেখতে পাচ্ছি, তারা জানেন যে এখন স্কিল বেস, আমি কি পারি। ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিগুলো, প্রাইভেট সেক্টর, তারা এখন রিক্রুটমেন্ট করছে। জোহো রিক্রুটমেন্ট করে, ডিগ্রি দেখে না তারা কম্পিউটারের সামনে বসিয়ে দেয়, ইফ ইউ ক্যান ডু দ্য কোডিং, ইউ ক্যান কাম অ্যান্ড জয়েন আওয়ার জব, জয়েন আওয়ার কোম্পানি। তো এইভাবে ভারতবর্ষের সাথে, পৃথিবীর সাথে সাথে ভারতবর্ষের পরিবর্তন হচ্ছে, এবং ডিগ্রি এখন কোনো মানে কোনো গুরুত্ব রাখছে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে একটি বাচ্চা ছেলে, সে CBSEর ওয়েবসাইটে হ্যাক করে ঢুকে গেছিল। বাচ্চা ছেলে, সে কি পাস বলুন তো? ক্লাস 10 পাস। তারপরে তার সে ক্লাস 11-12 এক্সামই দেয়নি সে। তো এই ধরনের ট্যালেন্ট আমাদের কাছে আছে। এবার সেটাকে দু রকমের ভাবে ইউজ করা যেতে পারে। তাকে নিয়ে গিয়ে ধর্ণা মঞ্চেও করা যেতে পারত, ধর্ণা দিত সে। আমরা কি করলাম? আমরা উল্টোটা করলাম, যে এই ছেলেটির মধ্যে এত এনার্জি আছে, এই ছেলেটির মধ্যে এত ট্যালেন্ট আছে, ওকে আমরা চ্যানেলাইজড করে কানপুর IITর সাথে যোগাযোগ করে দিলাম। ছেলেটি এখন তার প্রতিভা কানপুর IITতে বিকশিত করছে, ভারতবর্ষের কাজে রাখছে, ভারত মায়ের কাজে রাখছে। এটাই হচ্ছে আমাদের সামনে চ্যালেঞ্জ, যে আমরা ট্যালেন্টটাকে কিভাবে ইউজ করবো। সে বাংলার ছেলে, নিসর্গ অধিকারী, হয়তো আপনারা নাম শুনেছেন। তো এই যে ট্যালেন্ট আমাদের, এই যে ট্যালেন্ট পুল, একটা বাচ্চা ছেলে ক্লাস 10 পাস, তার মা বাবা নিজেরা মানে অবাক, যে আমাকে বলছে, স্যার আমরা জানি না কিভাবে একে কন্ট্রোল করতে হবে, আপনারা যদি কিছু করতে পারেন করুন। তো এই ধরনের ট্যালেন্ট পুল আমাদের আছে, আমাদের এই বাংলার একটা, এবং সেও বাংলার একটা অজপাড়া ছোট শহরের, আমি নামটা বলছি না, ছোট শহরের ছেলে, নর্থ বেঙ্গলের একটা প্রান্তিক ছোট শহরের, সেটা হয়তো মিউনিসিপ্যালিটিও না, আমার এখন মনে পড়ছে না, সেখানকার ছেলে, তার এত প্রতিভা। তো সেই প্রতিভাগুলোকে আমাদেরকে বিকশিত করতে হবে, এবং তাদেরকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার মনে হয় আগামী দিনে বাংলাও যে জায়গায়, বাংলায় ট্যালেন্টের তো অভাব নেই। আজও ভাটনাগর অ্যাওয়ার্ড যখন বেরোয়, তাতে সিংহভাগ নাম কিন্তু বাংলার থাকে। আজও আমরা দিল্লি IITতে গিয়ে দেখি ডাইরেক্টর তিনি বাংলার লোক, ব্যানার্জি। আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন যে এডুকেশনাল ইনস্টিটিউশনে যাবেন, সেখানে যারা লিড করছে তারা এই বাংলার সন্তান। তা আমরা এটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্র, স্কিল, স্কেল অ্যান্ড স্পিড, এই তিনটে মন্ত্রকে নিয়ে আমরা যদি আগামী দিনে সামনের দিকে এগিয়ে চলি, বাংলাও নতুন সময় এর সামনে করা নাড়ছে, বাংলাও নতুন যুগ, বাংলাও সেই নতুন ডেভেলপমেন্ট, এবং তাকে সামনে নিয়ে আমাদের GDPতে এক সময় যে অংশগ্রহণ ছিল, অর্থাৎ 10.5%, সেই জায়গায় আবার পৌঁছনো, এবং গোটা ভারতবর্ষের সব অর্থনীতিতে বাংলার স্থান সর্বপ্রথম হবে, এবং সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যে দেখুন, আমাদের ভারতবর্ষের পলিসি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা তৈরি হয়েছে, তাকে অন্যান্য রাজ্য ফলো করছে। বাংলা এখন রেডি। আমাদের বাজেট, নতুন বাজেট, যদিও এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, তবু এই বাজেট কিন্তু রেডি। দ্যাট মিনস লঞ্চিং প্যাড ইজ রেডি। বাংলার লঞ্চিং প্যাড হয়ে আছে, এবার ইংলিশন করতে হবে। অ্যান্ড ইংলিশন ক্যান বি ডান অনলি উইথ দ্য হেল্প অফ ইউ। আপনারাই পারেন, অর্থাৎ যারা ইনভেস্টার, যারা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা করছেন। তাই ICCকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো। উপযুক্ত সময়ে আপনারা এই আলোচনা সভার আয়োজন করেছেন, এবং আপনাদেরকে আমি আবেদন জানাবো যে আপনারা এগিয়ে এসে যে ইগনিশনের প্রয়োজন, সেই ইগনিশনটা করুন। বাংলার রকেট কিন্তু উপরের দিকে যাবে। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।